তৌফিক দান করে দিন। আল্লাহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর হাবিবুর রহমান আলম ভাই সহ, আব্দুল সালাম ভাই সহ, আল্লাহ উলফত ভাই সহ যারা এখানে উপস্থিত হয়েছে, সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর আমাদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন। আল্লাহ মেহেরবানি করে দেশি বিদেশি সকল ষড়যন্ত্র আজকে আমরা এখানে সমাবেশ হয়েছি যে এজেন্ডা নিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই। এর সাথে সাথে আমরা 7ই নভেম্বরের চেতনায় আমরা এই মুক্তিযুদ্ধ সমাবেশ আয়োজন করেছি এবং যারা এখানে সমবেত হয়েছে আমাদের কাছে অসংখ্য কৃতজ্ঞতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেত্রী প্রখ্যাত রাজনীতিবিদ মজহুর জাদুমিয়া মশিউর রহমান জাদুমিয়ার কন্যা রীতা রহমানকে অনুরোধ জানাচ্ছি। মজহুর রীতা রহমানকে অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই আশা করি ভালো আছেন, উজ্জীবিত আছেন, কারণ আপনারা যদি উজ্জীবিত না থাকেন দেশ উজ্জীবিত হতে পারে না। আপনারা যারা মুক্তিযোদ্ধা বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন বা রক্ত দেওয়ার প্রয়াস নিয়ে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিলেন, আপনাদের সবাইকে আমি সালাম জানাই। এই সফল মুক্তিযোদ্ধা সমাবেশ, এই সফল মুক্তিযোদ্ধা সমাবেশে যারা পরিশ্রম দিয়েছেন, যারা অক্লান্ত পরিশ্রম দিয়ে এটা সফল করেছেন, আজকে এতগুলো হাজারের অধিক মুক্তিযোদ্ধা সারা বাংলাদেশ থেকে এখানে সমবেত করেছে, তাদের আমি আরেকবার সালাম জানাই এবং তাদের ধন্যবাদ দিই এরকম একটা সুন্দর একটা সমাবেশ আয়োজন করার জন্য। আজকে আমাদের সামনে কয়েকটা বিষয়, একটা হচ্ছে নির্বাচন। আমার সামনে নির্বাচনটা কেন? গণতন্ত্র প্রতিষ্ঠিত করবার জন্য নির্বাচন হচ্ছে অপরিহার্য। আমরা সবাই জানি, নতুন করে করবার কিছু নাই। নির্বাচনটা কি করে? রাজনৈতিক জিনিস। আমি বললাম যে মুক্তিযোদ্ধাদের বক্তব্য তো ভেদাভেদ করার দরকার নাই। যার যে খুশি সে মুক্তিযোদ্ধা দল করবে, যার খুশি সে মুক্তিযোদ্ধা সংসদ করবে। তুই জামাত করতে চাই, সে জামাত করবে। বাইটা হয়ে আপনাদেরকে বলে রাখি, শিগগিরই কিছু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একাত্তরের বিরুদ্ধে কথা বলবে। তারা টাকা পয়সা নিয়ে কিছু মুক্তিযোদ্ধা কিনেছে। ঠিক সেরকম দেখেন নাই আমাদের হিন্দু ভাই বোনদের কিনেছে জামাত। এনিওয়ে, আমি বললাম ওনাকে যে আপনি এই ভেদাভেদটা রাখবেন না। উনি বললেন যে আমি যেটা পারি না, আমার যে সংসদের সংবিধানে আছে যে দল করে সে সংসদ করতে পারবে না, আর যারা সংসদ করতে চায় তারা মুক্তিযোদ্ধা দল থেকে পদত্যাগ করে যেতে পারে। তো মুক্তিযোদ্ধা সংসদ যারা করে ওখানে অনেক কিছু আছে যেটার জন্য অনেক মুক্তিযোদ্ধারা আকৃষ্ট হয়, তাদের পদত্যাগ করতে যেতে পারে। আমি বলে পদত্যাগ কেন? তাদের এগিয়ে যেতে পারে। আমি তো তাদের পদত্যাগ চাচ্ছি না মুক্তিযোদ্ধা দল থেকে, আপনারা কেন পদত্যাগ চাচ্ছেন? বলে না, এটা করতেই হবে। আমি তাদের সংবিধান দেখাই না, কারণ আপনারা যেই বলে সংবিধানের এই দেশের বাংলাদেশের সংবিধান, সেখানে কোথাও অন্তর্বর্তীকালীন সরকারের কথা নাই। আপনি এখানে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা ডক্ট্রিন অফ নেসেসিটি, সেই জন্য আপনারা আজকে ক্ষমতাবান হয়েছেন। আপনারা এই জিনিসটা করবেন না, মুক্তিযোদ্ধাদের মধ্যে এই বৈষম্য আনবেন না, এই ভেদাভেদ আনবেন না। এই ছিল আমার সাথে তাদের ঝগড়া। এই প্রত্যেকটা দিন বিএনপি রাস্তায় ছিল, আমরা মুক্তিযোদ্ধারা রাস্তায় ছিলাম। অথচ তাদের এই প্রাধান্য দিয়ে, ছাত্রদের প্রাধান্য দিয়ে ডক্টর ইউনূস কি করলেন? ছাত্রদের পড়াশোনার ব্যাপারটা 12টা বাজিয়ে দিলেন। তারা একটা সনদ পেয়েছে, সনদ। আমরা অনেক কষ্ট করে 9 মাস 12 করে যুদ্ধ করে
আমরা এই দেশটা তাদেরকে দিয়েছিলাম, এই নাই এই দেশটাকে আমরা এই নাই যুদ্ধ করে। তাহলে আমাদের খবরটা কোথায়? আমাদের এই খবরটা কোথায়? আমাদেরকে বাদ করে বলা হলো যে যাই করছে তাই করতে যাও। ছাত্ররা যাবে পড়াশোনা করতে, চাকরিজীবীরা যাবে চাকরিজীবী করতে, চাকরি করতে, আর যে সমস্ত রিক্সাওয়ালা ছিল, যে সমস্ত মালিক ছিল, যে সমস্ত শ্রমিক ছিল, তারা কোথায় যাবে? আমাদের সাথে অনেকে ছিল যারা চুরি করতো, পকেটমারি করতো, মুক্তিযুদ্ধে গিয়েছিল, ছিল আমার সাথে। তারা কি সেই চুরি ডাকাতি এই সমস্ত করতে যাবে? পরিষদের টাকা কি নাম ডাকাতি করত, মুক্তিযোদ্ধা ছিল, কেউ কি টাকাকে ফেরত যাবে? আমাদেরকে ফেরত পাঠিয়ে দিয়ে দেশটাকে ওই সময়ে লুটপাট করে 3 বছরের মধ্যে ধ্বংস করে দিল। যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছিলেন। আমরা বাহাত্তরই ভুল বুঝতে পেরেছিলাম এবং তারপরে 54 বছর মধ্যে কিছুদিন শহীদ জিয়া এবং ম্যাডাম জিয়া দ্বারা পরিচালিত এই বাংলাদেশ আমরা কিন্তু চিন্তা পেয়েছিলাম। তারপরে এটাকে একটা বিভৎস জায়গায় নিয়ে গেছে, আর সবাই ব্যবহার করেছে মুক্তিযোদ্ধাদেরকে, করেছে মুক্তিযুদ্ধের পক্ষে আর মুক্তিযুদ্ধের বিপক্ষে। যারা পক্ষে তারা যুদ্ধ করল না, তারাই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে হয়ে গেল। আর শহীদ জিয়া যে নাকি রিভোল্ট করলো, সেই দেশের স্বাধীনতা ঘোষণা ডিক্লেয়ার করলো, আমাদেরকে উদ্বুদ্ধ করলো, আমাদেরকে এক করে একটা ঠিকানা দিল এবং তার কথায় আমরা যুদ্ধে গেলাম এবং আমরা প্রত্যেকে আমরা সাধারণ মানুষ থেকে আমরা মুক্তিযোদ্ধাতে রূপান্তরিত হলাম। আমরা হয়ে গেলাম বিপক্ষে। কি ভয়ানক কথা! আমি এখন বন্ধুরা 5ই আগস্ট 2024 একটা পরিবর্তন আসছে। বিএনপি 15-17 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে একটা দানব শক্তির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেল সমানে সমানে। তাদের ছিল আর্মি, তাদের ছিল পুলিশ, তাদের হেলমেট বাহিনী এবং পড়শি দেশের সাহায্য। সেক্রেটারি জেনারেল জাতীয়তাবাদী দল মঞ্চে আমাদের মুক্তিযুদ্ধের অ্যাক্টিং পদ্ধতি যেটা প্রধান বক্তা হিসেবে আজকে আছেন আমাদের মাঝে জিয়াউর রহমান শহীদ জিয়ার হাতে যিনি যুদ্ধ করেছেন সেই কথা তার থেকে শুনব। মুক্তিযুদ্ধের নায়ক মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আহমেদ বিএম জাতীয়তাবাদী দলের সম্মানিত স্ট্যান্ডিং কমিটি মেম্বার, মঞ্চে উপস্থিত আমার বন্ধু 71-এর সাথী মুক্তিযোদ্ধা আব্দুল সালাম উপদেষ্টা আমাদের প্রান্তীয় নেত্রী বেগম খালেদা জিয়া, মঞ্চে উপবিষ্ট আরেকজন উপদেষ্টা যাকে ছাড়া আমরা কোনো প্রোগ্রাম করি না, মুক্তিযুদ্ধের দলের ম্যাডামের উপদেষ্টা যারা মঞ্চের আদান পরিচালিত সামনে আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা, মিডিয়ার ভাই বোনেরা, আমার প্রজন্মের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি আজকে যারা মঞ্চে এসেছেন তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।
আমার মুক্তিযোদ্ধা ভাইদের যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের মাঝে, অনেক কষ্ট করে এসেছেন। আমাদের বয়স হয়ে গেছে, আমরা আগে কোনো চলাফেরা করতে পারি না, আমরা অসুস্থ। তাও বারবার দেশের জন্য, আমাদের দলের জন্য এবং আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ জিয়ার কারণে, তার আদর্শে আমরা জমি বলে বেগম জিয়ার জন্য, যার মমতা, যার সাহসিকতা, যার আপসী নেতৃত্বে আমরা মনে কাজ করেছি এবং সামনে দিলে যে নাকি এই দেশের হাল ধরবে শহীদ জিয়া এবং বেগম জিয়ার যোগ্য উত্তরসারী আমাদের এখনকার চেয়ারপারসন জনাব তারেক রহমান। বন্ধুরা, চেষ্টা করতেন, এইটা কোনো ক্রমে আমরা মেনে নিতে পারি না। বিএনপির অবস্থানের আগের সমাবেশে আমি বলেছিলাম আমাদেরকে যে বিএনপি অর্জুন গাছের ছাল হয়ে গেছে, যার তখন মন চায় ছাল কেটে নিয়ে নিজের চিকিৎসায় ব্যবহার করে। এই অর্জুন গাছের ডাল বিএনপির হলো চলবে না, বরং আমি অনুরোধ করবো মঞ্চে আজকে মাননীয় মহাসচিব আছেন, বীর মুক্তিযোদ্ধারা আছেন, বিএনপির পক্ষ থেকে দাবি করা উচিত যে 24-এ 23-24 সালের আগে গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে 71-এর গণহত্যা, ধর্ষণ, হত্যা করে যাবে প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে আজকে এই কথা বলতে চাই। আর আমি আমার বক্তব্য বাড়াবো না, ওনারা বলবেন। একটা জিনিস শুধু আমি বলি আমার বক্তব্যের শেষে, জামাতের জন্য ভালো খবরও আছে। মুরগির বাচ্চারা মুরগিকে দুঃখ করে বলছে, মা, মানুষের এত সুন্দর সুন্দর নাম, আমাদের তো কোনো নাম হয় না কেন? আমরা এতগুলো বাচ্চা তোমার মুরগি বলছে, না না না, তোমাদেরও নাম হয়। কোথায় নাম হয়? তোমরা মারা গেলে পরে তোমাদের নাম হয়। চিকেন বিরিয়ানি, চিকেন রোস্ট, চিকেন বার্গার, চিকেন তন্দুরি, এরকম কত সুন্দর সুন্দর নাম। জামাত করার পরে আমাদের নাম হবে, তার আগে হবে না। দেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না। ওটা করে চেতনা আমাদেরকে সেটাই শিখিয়েছে। স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের মূল যে ধারণা, মূল যে রূপরেখা, সেইটা হৃদয়ে লালন করে শহীদ জিয়াউর রহমান বিরুদ্ধ তার নেতৃত্বে হয়েছে 75-এর 7 নভেম্বর। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এসেছে 5 সাল থেকে একদলীয় গণতন্ত্রের সুবাতাস। কার নেতা তারেক রহমানের নেতৃত্বে আসবে এই দেশের জনগণের মর্যাদা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সেই পুনঃপরিবর্তনের বন্দোবস্ত। এটাই আজকে আমাদের প্রত্যাশা। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ, শহীদ জিয়ার বিরুদ্ধে অবরোধ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, যারা তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আর এই সরকারের যেটা সবচেয়ে বড় ভূমিকা আমার দৃষ্টিতে, সেটা হচ্ছে এই সরকার প্রথমেই রোগ নির্ণয় ভুল করেছে। তাদের ডায়াগনোসিস ভুল হয়েছে, ডায়াগনোসিস ভুল হওয়ার কারণে এখন চিকিৎসা করা ঠিক মতো দিতে পারছেন না। যত গুম, যত নির্যাতন, যত অপপ্রচার, যত মানুষের অধিকার হরণ, যত নারী সম্ভ্রম হানি, যা কিছু অনাচার এই দেশে শেখ হাসিনার 17 বছরে 16 বছরে হয়েছে, বর্তমান সরকার মনে করেছে এগুলোর মূলে বোধহয় বাংলাদেশের সংবিধান। না, এই ধারণাটাই ভুল। বাংলাদেশের সংবিধানে সবচেয়ে সুন্দর কথাগুলো লিখিত আছে। এইটার মূলে বাংলাদেশের সংবিধান মূলত নয়, মূলত হচ্ছে অনাচার, অত্যাচার এবং নির্বাচনের নামে ক্ষমতার নবায়ন করার যে প্রক্রিয়া চলেছে সেইটা। শেখ হাসিনা তো নির্বাচন করেন নাই, নির্বাচনের নামে তার ক্ষমতাটাকে রেডিও করেছেন, ক্ষমতার নবায়ন করেছেন। আর আজকে যখন মালিকেরা হস্তান্তরের প্রশ্ন এসেছে সার্বভৌম ক্ষমতার মালিক সাধারণ নাগরিকদের কাছে, তখন এই জামাত থেকে নানান রকমের ভঙ্গি ফিকির করে তারা এটাকে অন্য প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমনকি নিজেদের পোশাক আশাক, চেহারা, বেশভূষা পর্যন্ত পাল্টাতে শুরু করেছেন। গতকালকে দেখলাম হিন্দুদের সমাবেশ করেছেন জামাতের সেক্রেটারি সাহেব। খুব ভালো কথা, সনাতন ধর্মের লোকেরা কাছে গেছে, রেখেছেন, তারা গিয়েছে, কিন্তু কথাবার্তা সর্বত্র দিয়েছেন। ওখানে কিন্তু সনাতন ধর্মাবলম্বী এক জায়গায় শুধু সেক্রেটারি বলেছেন অমুক মাকে দেখেছি, অমুক
অমুক কাজটা দেখেছি। আরে ভাই, ধানের শীষের সঙ্গে তো ছিলেন, ধানের শীষ না দিলে তো কোনো 2 টাকা দিয়েও কিনবো না। আজকে বারবার আঙুল করে কোথায় শুধু উপর দিকে ছড়েন, নিজের গায়ে পড়ে সেইটা আগে দেখার চেষ্টা করেন। প্রায় শুক্রবার দিনই অনুষ্ঠানটা হয়। গতকালকে অনুষ্ঠানটি আমি দেখেছিলাম কিছু সময় বাংলাদেশ টেলিভিশনে, যেটা সাধারণত এর আগে দেখতাম না। অনুষ্ঠানটির নাম হচ্ছে ইত্যাদি। ইত্যাদির একটা থিম সং আছে, আপনারা যদি কেউ শুনে থাকেন, থিম সংটা খুব মজা। সেখানে বলা হচ্ছে, কেউ কেউ অবিরাম চুপি চুপি চেহারাটা পাল্টে সাজিয়ে বহুরূপী। এই বহুরূপীদের খপ্পরে পড়েছে এখন বাংলাদেশ। এই বহুরূপীদের খপ্পরে পড়ার কারণে কখন কোথায় কি অবস্থা তৈরি হচ্ছে এটা বুঝতে বুঝতে অনেক সময় লেগে যায়। এবং বিএনপির জন্য এটা হচ্ছে নেতৃত্ব দেওয়ার সময়, বিএনপির জন্য এটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য যে কোনো ত্যাগ শিকারে আবারও মুক্তিযুদ্ধকালীন সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়া দরকার। আমি আপনাদেরকে কয়েকটি কথা শুধু মনে করিয়ে দেই। 2023 সালের 28 অক্টোবর বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিএনপি সমাবেশ ছিল। সারা দেশ থেকে আপনারা এসেছিলেন। কি তাণ্ডবটা সেদিন চালানো হয়েছিল আপনাদের মনে আছে? এমনকি পরবর্তীতে আমাদের শ্রদ্ধেয় মহাসচিবকে পর্যন্ত সেই কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। সেই সময় পুলিশ কর্মকর্তারা বলেছিল ওরা নাকি ক্রাইম সিন, এই জন্য বিএনপি অফিসে বিএনপির মহাসচিব ঢুকতে পারবেন না। আর অন্যত্র কি হয়েছে আপনারা জানেন, যে কাণ্ড, যে নারকীয়তা, যে বর্বর আক্রমণ, নির্যাতন। একই দিনে জামাতের কর্মসূচি ছিল আরেক জায়গায়, আরামবাগে একটা ফুলের দোকানও কিন্তু সেখানে করে দেয়। তারা নির্বিঘ্নে কর্মসূচি পালন করেছে, নির্বিঘ্নে নিশ্চিন্তে মনে শুনে ওখান থেকে আমার বাড়িতে ফেরত চলে গেছে। আমি কারাগারে ছিলাম 2023 28 অক্টোবরের পরে। আগের ঘটনার পর্যায়ক্রমিক 23 অক্টোবরের পরেও গ্রেফতার হয়ে কারাগারে গিয়েছিলাম। আমার সঙ্গে কারাগারে ছিলেন জামাতের আমির সাহেব, একটা ছবি দেওয়া যাবে না, ওখান থেকে তো পাবে। কিছুদিন পরে কারাগার বদল করা হয়েছে। কোথায়? কাশিমপুর একে। খবর পেলাম কাশিমপুর একে মিয়া গরম করা হচ্ছে। কাশিমপুর একে রফিকুল ইসলাম খান আছেন, কাশিমপুর কারাগারে একে, আর জামাতের অন্যান্য নেতারা। পরবর্তীতে আসেন হাসিনা পতনের পরে হঠাৎ করে ছাত্র শিবির হলো। ছাত্রলীগ করতো 5 তারিখের আগে পর্যন্ত আমরাই তো এখানে ছাত্র বেশি। এখন জামাত ইসলামের নেতৃত্বে যারা আছে এখন বর্তমানে এই জামাত ইসলামের নেতৃত্বে যিনি আছেন 1 নম্বরে যিনি আছেন 2 নম্বরে যিনি আছেন সেক্রেটারি হিসাবে তিনি তিনজনই কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রধান। তিনজনই শাসনের লোক, বড়কাটা পার্টির লোক, রসকাটা পার্টির লোক, গুলি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করার লোক সাধারণ খানের ফসলেরা। আজকে সে একই ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। তাদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু হচ্ছে মুক্তিযোদ্ধা এবং আজকের অনুষ্ঠানের অগ্রগত বিভিন্ন মিডিয়া এবং ভাইরা। আসসালামু আলাইকুম। মঞ্চে যারা বসে আছেন ওদের কারো নাম নতুন করে বলে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই বয়সে আপনারা যারা এখনো এই প্রচন্ড গরমের মধ্যে বসে আছেন সাংঘাতিক ধৈর্য নিয়ে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর একই সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বিশেষ করে এর সভাপতি জনাব ইশতিয়াক আলী জুলফারকে ধন্যবাদ যে 1 তারিখেই 7 তারিখের প্রস্তুতি নেওয়ার খবরটা উনি জানিয়ে দিয়েছেন। চেতনায় সমাবেশ, সমাবেশে
সভাপতি, যারা বিশিষ্ট মুক্তিযোদ্ধা, যারা আমাদের প্রিয় মহাসচিব মুক্তিযোদ্ধা প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধের একজন কিংবদন্তি, যার কথা বলতে যে আমরা অনুপ্রাণিত হই, সাহসী হই। আমাদের সেই প্রিয় নেতা ডাক্তার হাফিজউদ্দিন আহমেদ বিক্রম উপস্থিত আছেন, অন্যান্য নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 7 নম্বরের চেতনা, 7 নম্বরের চেতনা তো মুক্তিযুদ্ধের চেতনা। আর 7 নম্বর যদি না হতো তাহলে আমরা সেদিনই আমাদের স্বাধীনতা হারাতাম। গণতন্ত্র তো আগেই হারিয়েছিলাম। এখানে বাংলাদেশের মূল চেতনা যদি বলি তাহলে সেটা হলো 7 নম্বরের চেতনা। 72 থেকে 75 আমাদেরকে সব ভুলিয়ে দিয়েছিল। কি কারণে যুদ্ধ করেছিলাম, কি কারণে দেশ স্বাধীন করেছিলাম সেটা ভুলিয়ে দিয়েছিল। মনে হয়েছিল যে একটি রাষ্ট্রকে, যারা অনেকে বলেন যে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছিল ভারতের স্বার্থে, কিন্তু সেটা তো না। আমরা যারা মুক্তিযোদ্ধা, আমরা যুদ্ধ করেছিলাম দেশকে স্বাধীন করার জন্য, কারো পলায়নে যাওয়ার জন্য নয়। কিন্তু সেই সময় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছিল এবং শেষ পর্যায়ে বাংলাদেশটাকেও ধ্বংস করার শেষ পর্যায়ে যখন নিয়ে গিয়েছিল তখনই কিন্তু 7 নম্বর উদ্ভব হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কোনো মার্শাল দিয়ে বা উপরে ক্ষমতা আসেন নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এই দেশে সেপাহী জনতা ঐক্যবদ্ধভাবে বিপ্লব সংগঠিত করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে রাষ্ট্র ক্ষমতা বুঝিয়ে দিয়েছিলেন। আজকে অনেকে বিপ্লবের কথা বলেন, বিপ্লব আর অভ্যুত্থান এক না, বিপ্লব আর অভ্যুত্থান এক না। তাই একটি বিপ্লব যখন একটি দেশে হয় সেই দেশের সম্পূর্ণ চেহারা সে সময় পাল্টে যায়, এবং তাই হয়েছিল। এবং বিপ্লব পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে যে নতুন বাংলাদেশ বলেন, মূলত শহীদ জিয়া রহমান নতুন বাংলাদেশের সৃষ্টি করেছিলেন। তিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, ভূখা অনন্য মানুষ, বিরন্ন মানুষ তাদের মুখে আহ্বান করে দিয়েছিলেন। বস্ত্রহীন মানুষের গায়ে বস্ত্র তুলে দিয়েছিলেন, সারা দেশে উন্নয়নের জোয়ার হয়ে দিয়েছিলেন। জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতা আসার আগে এদেশের জনসংখ্যা ছিল একটা আপদ, একটা বিপদ। কিন্তু জিয়া রহমান বিপ্লব পরবর্তী সময়ে তিনি প্রমাণ করেছেন যেটা স্বাধীনতার পরে আমরা চেয়েছিলাম কিন্তু আমরা পাই নাই। শেখ মুজিবের ব্যর্থতার জন্য, আওয়ামী লীগের ব্যর্থতার জন্য, যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের মধ্যে বেড়ে আসা শক্তিটাকে দেশ গঠনের কাজে লাগানোর জন্য যেটা উচিত ছিল সেটা আওয়ামী লীগ আর শেখ মুজিব করে নাই। অতীত আমরা দেখেছি বিএনপি হল এই দেশের মুক্তিযোদ্ধাদের দল, মুক্তিযুদ্ধের দল। বিএনপির কারণে স্বাধীনতা রক্ষা পেয়েছে, গণতন্ত্র ফিরে পেয়েছে, আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করেছে। এই কারণেই আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছেন তারা চায় না বিএনপি ক্ষমতায় আসুক। পরিষ্কার কথা, এই কারণে তারা নির্বাচনকে ভয় পায়, জনগণের ম্যান্ডেট
আগে করতে হবে। 2 দিন আগে জামাতের লোক বলেছেন যে না, নির্বাচন দরকারের পিছায় দিবে, গণভোট আগে করতে হবে। আমাদের মহাসচিব তো বলেছেন গণভোটের কথা আমরা আগে বলি নাই, তারপরে বলতে ঠিক আছে গণভোট হোক, নির্বাচনের একই দিনে জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোট হোক, অসুবিধা কি? আপনাদের অসুবিধাটা কি হয়? কি কারণে চান না? কারণটা কি? কারণ বাংলাদেশের মানুষকে নিয়ে তারা চিন্তা করে না। আজকে আলাদা একটা গণভোটের জন্য হাজার হাজার কোটি টাকা তারা খরচ। বিএনপিকে ধাক্কা দিলেই বিএনপি পড়ে যাবো এটা মনে করেন না, অন্যরা মনে করতে পারে। কারণ আমরা দেখেছি আজকে বিএনপির একটি গৌরবজ্জ্বল অতীত আছে, গৌরবজ্জ্বল অতীত, যেটা আমরা বলতে পারি আমাদের নেতা জিয়া রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। 42 লাখ থেকে তিনি দেশটাকে অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে গেছেন। তলাবিহীন ঝুড়ি থেকে সেই অর্থনীতিকে তিনি দাঁড় করিয়েছেন। একটি স্বাধীন পররাষ্ট্রনীতি দিয়েছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের পার্লামেন্টে ডেমোক্রেসি ফিরিয়ে দিয়েছেন। এই মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন বেগম খালেদা জিয়া। আর অনেক কিছু করেছেন যেটা আমরা গর্বের সরকারে বলতে পারি। জামাত, আপনি বলেন আপনারা এই দেশের জন্য কি করছেন? মুক্তিযুদ্ধকালীন আপনারা কি করছেন বলেন? একটু মুখ খুলে বলেন না যে কি করছেন? বলার মতো কিছু নাই। তার পরবর্তী সবাই কি করছেন যেটা মহাজনসাধারণ কিছু বলে গেছে? বিএনপির কাজে ভর করেছিলেন কিন্তু আন্দোলনে কখনো অংশগ্রহণ করেন নাই, বরঞ্চ আন্দোলনের বিপক্ষে আপনারা অবস্থান নিয়েছেন। যেটা তিনি বললেন 28 অক্টোবরে আমাদের উপরে গুলি চললো, আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হলো, আর ওরা 7টা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ করে পুলিশের বেষ্টনী দিয়ে তারা কঙ্গাল পার দিলেন, আরাম আয়েসে চলে গেলেন। কবে আন্দোলন করেছেন? কি করেছেন? আজকে মহাসচিবের কাছে প্রশ্ন করতে চাই, আমার নিজের ব্যক্তিগত আজকে বলতে চাই, যখন 4 দলীয় জোট ছিলেন তখন যখন এই যুদ্ধপরাধীর মামলা হয় ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে তাদের সেক্রেটারি জেনারেল, কংগ্রেস সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য ভোলার মুকুটহীন সম্রাট ফয়েজ ফাইবার, যিনি সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপারসন বাক করবেন, উনি বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা যারা হাফিজুল আহমদ বীর ইকরাম, যারা হাফিজুল আহমদ বীর ইকরাম, আসুন আমরা কাছে আজকের মুক্তিযোদ্ধা সমাবেশে মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তান, প্ল্যাটফর্মের সাংগঠনিক সদস্য মাননীয় প্রধান অতিথি, বিএনপি সংগ্রামী মহাসচিব, বাংলাদেশের রাজনীতির এক পরিশীলিত ব্যক্তিত্ব, মঞ্চের ভূমিষ্ঠ বিজ্ঞ আলোচকবৃন্দ, আমার সামনে ভূমিষ্ঠ এই মুক্তিযোদ্ধা বৃন্দ, সদস্যরা, মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুক্তিযোদ্ধারা এখানে একত্রিত হয়েছে। বক্তব্যের প্রারম্ভে আমি সকল শহীদ মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। অদ্ভুত এক সময়ের মুখোমুখি আমরা হয়েছি। 1971 সালে অনেক চিকিৎসার বিনিময়ে দেশকে স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধারা। এখন এই দেশেই তাদেরকে অবাধ্যেয় প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে।
কারা সৃষ্টি করেছিল বাংলাদেশ? রাজনৈতিক দল আওয়ামী লীগ সৃষ্টি করেছে বাংলাদেশ, না মুক্তিযোদ্ধারা সৃষ্টি করেছে? মুক্তিযুদ্ধ যদি না হতো, মুক্তিযুদ্ধ না হলে কি দেশ স্বাধীন হতো কখনো? মুক্তিযুদ্ধ কারা করেছে? আপনারা, আমরা মুক্তিযুদ্ধ করি। রাজনৈতিক দল যখন নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, যারা প্রাণ বাঁচাবার জন্য ছুটাছুটি করছে, জনগণকে রক্ষা করার জন্য কোন প্রতিরোধ সংগ্রামীর চিহ্ন মাত্র যখন দেখা যাচ্ছে না, তখন এদেশে বাঙালি সৈনিকেরা, ইতিহাসের সৈনিকেরা এবং ছাত্র সমাজ তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং এই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম থেকে আওয়ামী লীগের ভাষায় অখ্যাত মেজর জিয়াউর রহমান, যিনি পরবর্তীকালে দেশের মহান রাষ্ট্রপতি এবং আজ অবধি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি আজকে একজন জীবন্ত মুক্তিযোদ্ধাকে আপনাদের সামনে উপস্থাপন করব। এখনকার প্রজন্ম 54 বছর আগে ঘটা মুক্তিযুদ্ধ সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। স্বাধীনতা অবহিত করে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ, তারা এসেই সশস্ত্র সংগ্রামে জীবন বাজিয়ে রেখে যারা যুদ্ধ করেছে সেই সব মুক্তিযোদ্ধাদের কথা ইতিহাস থেকে মুছে ফেলেছে। তারা বলার চেষ্টা করেছে কেবলমাত্র তাদের নেতা একটা ঘোষণা দিয়েছেন, 27 মার্চে একটা ঘোষণা দিয়েছেন, এটাই দেশটা স্বাধীন নেই। 9টি মাস বুকের রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলার পথে প্রান্তারী পাক বাহিনীকে মোকাবেলা করে যারা দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল তাদের কথা স্বাধীনতা পরবর্তীকালে ইতিহাসে উল্লেখিত হয়নি। আমি মেজর জিয়াউর রহমানের অধীনস্থ রেড ফোর্সের একজন সৈনিক ছিলাম। 1971 সালের 30 মার্চ যশোর ক্যান্টনমেন্টে পাক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করি প্রথম ইস্ট বেঙ্গলের সৈনিকদেরকে নিয়ে। এই ক্যান্টনমেন্টে আমি একমাত্র মুক্তিযোদ্ধা ছিলাম। এই ক্যান্টনমেন্ট থেকে 200 সৈনিক নিয়ে 8 ঘন্টার যুদ্ধের পর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পর ছাত্র যুবকদেরকে নিয়ে এই অঞ্চলের মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছিলাম। আজকে এখানে সমাবেশে এসে আমি দেখে অত্যন্ত খুশি হয়েছি এই যশোর ক্যান্টনমেন্টে যারা ভাই কি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বসেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছেন, যার মধ্যে আমার সেই রণাঙ্গনের সাথেই দুজন মুক্তিযোদ্ধারও দেখা পেলাম। ওয়ারেন্ট অফিসার নূর মোহাম্মদ এবং ওয়ারেন্ট অফিসার সেলিম। আমি ওয়ারেন্ট অফিসার নূর মোহাম্মদের একটা ঘটনা আমি 2 মিনিটে বলছি। প্রকৃত মুক্তিযোদ্ধারা কি ধরনের রিস্ক নিয়ে দেশকে স্বাধীন করেছে কিছুটা ধারণা নতুন প্রজন্মের হবে। বিশেষ করে মুক্তিযোদ্ধা প্রজন্মের কাছে আমি এই মুক্তিযোদ্ধাকে উপস্থাপন করতে চাই। জুলাই মাসে শেষ ভাগে ভারতীয় কমিউনিকেশন জোন কমান্ডার মেজর জেনারেল গুলবর সিং গিল আমাদের পল্টনে আসলেন। মেজর জিয়া সেখানে উপস্থিত ছিলেন। তিনি আমাকে বললেন, আমি এই ব্যাটালিয়নের অধিনায়ক ছিলাম, তিনি আমাকে বললেন যে আমাকে 3 জন শার্প শুটার যারা লক্ষ্যভেদে পদদর্শী এই ধরনের 3 জন সৈনিক আমাকে দেন। আমরা আমার ব্যাটালিয়ন থেকে হাবিলদার নূর মোহাম্মদ, এখন ওয়ারেন্ট অফিসার হেলাল এবং নাসির 3 জনকে বেছে দিলাম। তাদেরকে 15 দিন শিলংয়ে বেলুন উড়িয়ে ফায়ারিং এর টার্গেট প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হলো। এই সময় শমশেরনগরে একটা বিমানবন্দর ছিল। পাকিস্তানিদের বিমান C-130 প্রত্যেক দিন সেখানে আসতো পাক বাহিনীর জন্য খাদ্য, রসদ এবং অস্ত্রশস্ত্র বহন করে নিয়ে আসতো। এই 3 জন LMG এবং একটি রাইফেল দিয়ে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেওয়া হলো। তারা
তিনজন গভীর রাত্রে পায়ে হেঁটে এলএমজি নিয়ে শামশেরনগর এয়ারপোর্টের দক্ষিণ প্রান্তে এসে অবস্থান গ্রহণ করলেন। তারা এর আগের রাত্রেই একটি জেলের ছদ্মবেশ, মাছ ধরার জেলের ছদ্মবেশ ধারণ করে এবং একটা নৌকা নিয়ে এই এয়ারপোর্টের দক্ষিণ প্রান্তে এলএমজি নিয়ে বসে থাকে কখন সেই পাকিস্তানি বিমান এসে অবতরণ করবে শামশেরনগর এয়ারপোর্টে। কিছুক্ষণ পরেই সকাল 10টার দিকে সেই বিমান এসে নামলো, কিন্তু তারা এই তিনজন ফায়ার করার মতো যুদ্ধ অ্যাঙ্গেল পায়নি বলে ফায়ার করেনি। একটু পরে এই মাল আনলোড করে, খাদ্য রসদ অস্ত্রশস্ত্র আনলোড করে আবার বিমানটি যখন ঢাকার দিকে উড়ে যাচ্ছিল, তখন আবার এই তিন অসম সাহসী মুক্তিযোদ্ধা আবার তারা এলএমজি পজিশন নেয়। এবার তারা একটা অ্যাঙ্গেল পায় এবং সুন্দরভাবে লক্ষ্যভেদ করে বিমানটিকে আগুন ধরিয়ে দেয়, গুলিতে লক্ষ্যভেদ করে। এই তিনজন বাংলাদেশে অনেক সুন্দর এই অপারেশন করে আবার মাত্র তিনজন লোক ধীরে ধীরে এই শত্রু কবলিত এলাকার মধ্যে দিয়ে আস্তে আস্তে আবার সীমান্ত অতিক্রম করে আবার মুক্তাঞ্চলে প্রবেশ করে। মেজর জেনারেল গিল সীমান্তে দাঁড়িয়েছিলেন তাদেরকে অভ্যর্থনা জানাবার জন্য। তাদেরকে বুকে জড়িয়ে ধরে তিনজনকে কংগ্রেচুলেট করে এবং বলে এরাই হলো জাতির বীর সন্তান, এরাই বাংলাদেশকে বাজিয়ে রাখবে। আমি নূর মোহাম্মদকে এখানে আসার জন্য মহাসচিবের সাথে পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাই। এই হলো মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সাহসিকতা অর্জনকারী ফোর্সের সৈনিক, কিন্তু মাত্র তিনজন শত্রু কবলিত এলাকার মধ্যে গিয়ে একটা বিমানকে ভূপতিত করেছে। এর জন্য এরা কোনো খেতাব বা সাহসিকতা পুরস্কার পায়নি। পুরস্কার পেয়েছে কারা? যাদের হাতে কলম। আমাদের মতো অফিসাররা বানোয়াট সাইটেশন লিখে একে অন্যেরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। জুলাই মাসে কামালপুর নামে একটি জায়গায় আমরা আক্রমণ করেছিলাম। এরা সবাই প্রথম ইসলামের সৈনিকের আমাদের সাথে ছিল। জেড ফোর্সের অধিনায়ক মেজর জিয়াউর রহমান আমাদের সেই আক্রমণ দেখেছিলেন। আমরা 250 লোক আক্রমণ করেছি, 100ই আমরা হতাহত হয়েছি। তার কারণ আমাদের কোনো কামানের সাপোর্ট আমাদের ছিল না। এই ধরনের আক্রমণ পুলিশ রেজিমেন্টের সংখ্যার সহ হইল এই শত্রু ঘাটির উপরে আক্রমণ কোনো পেশাদার সৈনিকের কাজ নয়। একমাত্র জীবন দিতে যারা দৃঢ়প্রতিজ্ঞ সুইসাইড স্কোয়াড, স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করতে চায়, একমাত্র তাদের পক্ষেই এই ধরনের আক্রমণে অংশগ্রহণ করা সম্ভব। প্রথম, তৃতীয় এবং অষ্টম ইসবাইল নিয়ে গঠিত হয়েছিল জেড ফোর্স। স্বাধীনতা যুদ্ধে তিনি জেড ফোর্সকে বীরত্বের সাথে বিভিন্ন যুদ্ধে রণাঙ্গনে পরিচালিত করেছেন। সবচেয়ে বেশি সাহসিকতা পুরস্কার যেমন এই ব্যাটালিয়ন পেয়েছে, শহীদের সংখ্যাও আমাদের সর্বাধিক। তরুণ ছাত্র, আমার অধীনে আমি 800 সৈনিকের কমান্ডার ছিলাম। এর মধ্যে 600 ছিল ছাত্র, যারা একটা রাইফেল কর্মীর কাজ করে দেখে নাই। 1.5 মাসের ট্রেনিং এ তারা দুঃসাহসী মুক্তিযোদ্ধায় রূপান্তরিত হয়েছে, বিভিন্ন রণাঙ্গনে বীরত্বের সাথে যুদ্ধ করেছে। সিলেট শহর মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিবাহিনী দখল করেছিল। 18 জেলার মধ্যে একটি জেলা দখল করেছে মুক্তিবাহিনী, সেটি হল সিলেট জেলা। আমি 14 নভেম্বর সেই আক্রমণ পরিচালনা করেছিলাম। এই নূর মোহাম্মদ, সেলিম এবং অন্যান্য সৈনিকেরা, নূর মোহাম্মদ সিরাজ এবং এখানে উপস্থিত আছে আরো 4-5 জন সৈনিককে আজকে আমি দেখতে পেয়েছি। আমি উৎসবকে এবং মুক্তিযোদ্ধাকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন পর তাদেরকে প্রথমবারের মতো দেখতে পেলাম মুক্তিযোদ্ধা সমাবেশে। জীবন বাঁচিয়ে রেখে তারা যুদ্ধ করেছে। যারা এই যুদ্ধ করেছে তাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার, বর্তমানে সকল সরকার। এখন এই যে আওয়ামী লীগ সরকারটা 17 বছর লুটপাট গুম করে পালিয়ে গিয়েছে দেশ ছেড়ে, তারপরে যে একটি তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে, এদের মুখে তো গত 1.5 বছরে মুক্তিযুদ্ধের কোনো কথা শুনলাম না। মুক্তিযোদ্ধারা যে এই দেশটা সৃষ্টি করেছে, এই স্বীকৃতি তাদের কোনো বক্তব্যে দেখতে পাচ্ছি না।
এই স্বীকৃতি আমরা পরোয়া করি না। বাংলাদেশের সাধারণ মানুষ জানে ৭১ সালে তারা বাংলাদেশ সৃষ্টি করেছে। কোন রাজনৈতিক দল নয়, ছাত্র যুবক সাধারণ মানুষ এই দেশটি সৃষ্টি করেছে। 19৭১ মহান মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ, কোন রাজনৈতিক দলের যুদ্ধ নয়। এবং এই যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ। এই গণতন্ত্রকে বিতাড়িত করেছে তারা। শেখ মুজিবুর রহমান বাদশাহ গঠন করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। তার পরেও অন্য কায়দায় বাংলাদেশ থেকে বিএনপিকে নির্বাচনে পাঠিয়ে দিয়েছেন। অবশেষে আল্লাহর রহমতে বিএনপি এবং বিরোধী দলসমূহ এবং ছাত্রদের কঠিন সংগ্রামের ফলে আজকে আবার মুক্ত পরিবেশে এই পরিবেশে আমরা আবার শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি। ৭১ মুক্তিযুদ্ধকে হেয় করার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। তার কারণ হলো বর্তমানে এই যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা ক্ষমতাসীন আমরা সমাজের প্রতিপত্তিশালী অংশ, এরা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই এবং এদের অনেকেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তাই তারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়। মুক্তিযুদ্ধ কিভাবে জীবনে ৯ মাসের যুদ্ধ, এখানে অনেক মুক্তিযুদ্ধ আছেন, আমার সামনেও মুক্তিযুদ্ধ। আমার বক্তব্য প্রজন্মের উদ্দেশ্যে বলতে চাই, অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে এই দেশটি স্বাধীন হয়েছে, জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। তার সাথে এই যে আদর্শের অভ্যুত্থান, তার আগে এরশাদ বিরোধী অভ্যুত্থান, তার আগে ইয়াহিয়ার বিরোধী অভ্যুত্থান, ২-৩টি রাজনৈতিক অভ্যুত্থান হয়েছে, যার ফলে সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু এগুলোর সাথে ৭১ মহান মুক্তিযুদ্ধের কোনো তুলনা চলে না। ৭১ মুক্তিযুদ্ধ একটা নতুন দেশ সৃষ্টি করেছে, আপনারাই সৃষ্টি করেছেন সেই দেশ। এই দেশের জন্য রয়েছে অদ্ভুত সম্ভাবনা। আগামী দিনে আমরা আশা করি মুক্তিযুদ্ধকে কেউ যেন ছোট করার চেষ্টা না করে, যদি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, যদি আমার রাজাদেরকে আমার গ্লোরিফাই করার কোনো চেষ্টা করে, আমরা এখনো জীবিত আছি, ইনশাআল্লাহ আমরা তাদেরকে প্রতিরোধ করব। এই গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছিলাম, কি গণতন্ত্র আমরা দেখতে পাচ্ছি? এই গণতন্ত্রকে বিতাড়িত করেছে তারা। শেখ মুজিবুর রহমান বাদশাহ গঠন করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। তার পরেও অন্য কায়দায় বাংলাদেশ থেকে বিএনপিকে নির্বাচনে পাঠিয়ে দিয়েছেন। অবশেষে আল্লাহর রহমতে বিএনপি এবং বিরোধী দলসমূহ এবং ছাত্রদের কঠিন সংগ্রামের ফলে আজকে আবার মুক্ত পরিবেশে এই পরিবেশে আমরা আবার শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি। ৭১ মুক্তিযুদ্ধকে হেয় করার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। তার কারণ হলো বর্তমানে এই যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা ক্ষমতাসীন আমরা সমাজের প্রতিপত্তিশালী অংশ, এরা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই এবং এদের অনেকেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তাই তারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়। মুক্তিযুদ্ধ কিভাবে জীবনে ৯ মাসের যুদ্ধ, এখানে অনেক মুক্তিযুদ্ধ আছেন, আমার সামনেও মুক্তিযুদ্ধ। আমার বক্তব্য প্রজন্মের উদ্দেশ্যে বলতে চাই, অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে এই দেশটি স্বাধীন হয়েছে, জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। তার সাথে এই যে আদর্শের অভ্যুত্থান, তার আগে এরশাদ বিরোধী অভ্যুত্থান, তার আগে ইয়াহিয়ার বিরোধী অভ্যুত্থান, ২-৩টি রাজনৈতিক অভ্যুত্থান হয়েছে, যার ফলে সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু এগুলোর সাথে ৭১ মহান মুক্তিযুদ্ধের কোনো তুলনা চলে না। ৭১ মুক্তিযুদ্ধ একটা নতুন দেশ সৃষ্টি করেছে, আপনারাই সৃষ্টি করেছেন সেই দেশ। এই দেশের জন্য রয়েছে অদ্ভুত সম্ভাবনা। আগামী দিনে আমরা আশা করি মুক্তিযুদ্ধকে কেউ যেন ছোট করার চেষ্টা না করে, যদি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, যদি আমার রাজাদেরকে আমার গ্লোরিফাই করার কোনো চেষ্টা করে, আমরা এখনো জীবিত আছি, ইনশাআল্লাহ আমরা তাদেরকে প্রতিরোধ করব। যে গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছিলাম, কি গণতন্ত্র আমরা দেখতে পাচ্ছি? দেখবেন যে ঐক্যমতের সংস্কার, আমাদেরকে বলা হয়েছিল সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে সেগুলোই নিয়ে গঠিত হবে জুলাই সনদ, সেটাই পরবর্তীকালে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে অনুমোদন করবে। এখন কেন আবার নোট অফ ডিসেন্টকে অন্তর্ভুক্ত করা হলো এবং সেই নোট অফ ডিসেন্টকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত ঘোষণার মধ্যে? আমরা তো ডিসেন্ট দেখতে চাই না,
যেসব বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমতে এসেছে তাতে থেকে গঠিত হবে এই জুলাই সনদ। কিন্তু এই দেশে কিছু কিছু আতেল আছে যারা মুক্তিযুদ্ধের সময় কোনো অংশগ্রহণ তাদের ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় ভালোভাবে করেছে, অনেক শিক্ষককে 14 ডিসেম্বর তারিখে হত্যা করা হয়েছে, কিন্তু যদিও তারা বাংলাদেশের পক্ষেই ছিলেন। কিন্তু দেশের 1% লোক সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। তাহলে সশস্ত্র মুক্তিযোদ্ধার সংখ্যা হলো 7 লাখ, 7 কোটি মানুষের দেশ ছিল, 1 লাখ ছিল না মুক্তিযোদ্ধা। সাহসী লোক খুব কম আছে সমাজে। আমরা ভাগ্যবান, আমরা সেই সাহসী তরুণ যুবকদেরকে দেখতে পেয়েছি। কিন্তু যেহেতু সৈনিক এবং ছাত্র জনতা রাজনৈতিক দলের নির্দেশ না মেনে বিদ্রোহ করে প্রতিরোধ যুদ্ধে জীবন দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, যেহেতু তারা এই সমাজের অংশ নয়, এই জন্য তাদেরকে সমাজে এবং ইতিহাসে সম্মানের সাথে উল্লেখ করা হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক। এই জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক নেতা হিসেবে মনে করি, কর্মী হিসেবে মনে করি, জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নেই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, প্রয়োজন আছে। বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন যেখানে সুষ্ঠু হবে এবং যেখানে একটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে। আমরা আশা করব আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। এই নির্বাচনে যারা বিজয়ী হবেন, জনগণের প্রতিনিধি হবেন, তারাই জুলাই সনদকে সমর্থন করবেন। আমার দল বিএনপি জুলাই সনদকে সমর্থন করেছে, আমরাও এটি সমর্থন করতে বাধ্য। কিন্তু এটার মধ্যে এমন এমন জিনিস ঢুকাবেন না যেটি নিয়ে আগে আলোচনা হয় নাই, ঐক্যমত কমিশনের মিটিং আলোচনা হয় নাই, সেসব জিনিসও চূড়ান্ত খসড়ার মধ্যে আমাদের সাথে দেওয়া হয়েছে, যেটি মহাসচিব একটু বলে আপনাদেরকে বলবেন। এই ধরনের সনদের আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন একটা পার্লামেন্ট, যে পার্লামেন্ট আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে, যে পার্লামেন্ট এই সনদকে বাস্তবায়িত করবে এবং আগামী দিনে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে বিকশিত করতে সক্ষম হবে। তাহলে এই ধরনের এই যে বিদেশ থেকে আমদানি করা কয়েকজন তথাকথিত পণ্ডিত ব্যক্তি পণ্ডিতের মাধ্যমে যে সমাবেশ, যেই সনদ বারবার আমরা দেখতে পাচ্ছি, সনদের কোনো প্রয়োজন নাই। প্রয়োজন একটি প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ, সত্যিকারের জন্য প্রতিনিধি, যারা আগামী দিনে বাংলাদেশের ভাগ্য গড়ে তুলবে, তারা নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের গতিপথ কি হবে। এমনকি নির্বাচনে যে কয়েকটি রাজনৈতিক দলের সাথে মিটিং এ ডাকা হয়েছে, এই রাজনৈতিক দলেরও পুরো অধিকার নাই এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য। তারা সাজেশন দিতে পারে, সুপারিশ করতে পারে, কিন্তু এটাকে চূড়ান্ত রূপ দেবেন নির্বাচিত ব্যক্তিরা আগামী জাতীয় সংসদে। এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আপনারা এই আগামী দিনে জাতীয় সংসদকে সমর্থন করতে রাজি আছেন সবাই? আমরা একটা ভালো নির্বাচন দেখতে চাই, সেই নির্বাচনে জনগণের প্রতি বিজয়ী হবে। এই ইতিহাস নিয়ে কথা হচ্ছে, দেশের জনগণকে জিজ্ঞেস করতে। আমরা 7 বছর ধরে একজন ব্যক্তিকে নির্বাচিত করে আসছি, তার ব্যক্তির কাছ থেকে, ভোটারের কাছ থেকে ক্ষমতা তুলে নিয়ে একটা রাজনৈতিক দলের কাছে সমর্পণ করতে চায়। তাহলে জনগণকে এমনি ক্ষমতা নেই, তাদের তারও ক্ষমতা ইয়ে করতে হচ্ছে। সুতরাং আমরা যে বর্তমান যে ব্যবস্থা নির্বাচন হচ্ছে, সেই ব্যবস্থার মাধ্যমে যাতে নির্বাচন হয়। এই যে আপার হাউসে যে পিআরের মাধ্যমে আপার হাউস গঠন করার প্রয়োজন কথা বলা হয়েছে, এটি নিয়ে কিন্তু কোনো ঐক্যমত হয় নাই ঐক্যমত কমিশনে। এটা আশঙ্কা আমাদের কাছে উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল, শক্তিশালী দল। আমরা কেবলমাত্র নির্বাচনটা যাতে হতে পারে এই জন্য অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু রাজি হয়েছি, কিন্তু তারা একে বিএনপির দুর্বলতা ভেবে নিয়েছে। একে পরে জনগণের কাছে গ্রহণযোগ্য নয় এমন সব জিনিস এই সনদের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ সঠিক নির্বাচন হোক, আমরা ইনশাআল্লাহ দেখব বাংলাদেশের জন্য করণীয় কি, বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে জনগণের প্রতিনিধিরাই তারা নির্ধারণ করবেন আগামী নির্বাচনের পরে। অপেক্ষা করুন সেটার জন্য। আগামী পার্লামেন্ট হবে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, সেভাবেই আমরা পার্লামেন্টে দেখতে চাই।
আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র আছে যারা চায় না বাংলাদেশ স্বনির্ভর হোক, নিজের পায়ে তারা স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক, এটা তারা চায় না। এবং তারা আশ্রয় দিয়েছে মাফিয়া শেখ হাসিনাকে। শেখ হাসিনা বসে বসে সেখানে কিভাবে বাংলাদেশে নাশকতা করা যায় সেই সম্পর্কে নানা ধরনের ষড়যন্ত্র করছে। কলকাতায় তারা অফিস খুলেছেন। আমি তাদেরকে একটা পরামর্শ দেব, শুধু কলকাতা নয়, ভারতের প্রত্যেকটা প্রদেশে আপনারা একটা করে অফিস খুলেন, ভারতের কাছ থেকে সনদ নেন, তারপরে ভারতের রাজনীতিতে আপনারা মিশে যান। আজকে ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল দেশে নানা রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কিংবা বানচাল করার চেষ্টা করছে। তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমরা যারা একসাথে সংগ্রাম করেছি এই মাফিয়া শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, গদির লোভে আমরা যেন জাতীয় সত্তাকে বিসর্জন না দিই। সুতরাং আগামী দিনে এই স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা করা হবে এখানে উপস্থিত মুক্তিযুদ্ধের প্রজন্ম। আমাদের মুক্তিযোদ্ধাদের অনেক বয়স হয়ে গেছে, আমার নিজেরও 81 বছর, পরশুদিন 81 মাত্র 81 বছর 3 দিন আজকে আমাদের বয়স, আমার বয়স। এখন আমাদের ভবিষ্যৎ হলো এই মুক্তিযুদ্ধের প্রজন্ম। মুক্তিযুদ্ধকে নিয়ে অনেক খেলাধুলা করা হয়েছে। আমি মুক্তিযুদ্ধের প্রজন্মকে অনুরোধ জানাবো, যদি মুক্তিযুদ্ধের চেতনাকে এবং গণতন্ত্রকে ব্যাহত করার জন্য পাশের দেশ থেকে এবং এই ৭১ স্বাধীনতা বিরোধীরা যদি কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করব। রাজপথে এমন সংগ্রাম গড়ে তুলব, এমন আগুন প্রজ্বলিত করব, বাংলাদেশের মুক্তিযোদ্ধা ছাড়া, মুক্তিযুদ্ধের আদর্শ ছাড়া অন্য কোনো কিছু বাংলাদেশে থাকবে না। আজকে এই দিনে আমরা সবাই একত্রিত হয়ে পেরেছি একটা মুক্ত পরিবেশে। এটি দেখে আমরা খুবই আনন্দিত হয়েছি। এখনো যারা মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, কামনা করি আপনারা সবাই শতায়ু হন, সুন্দর মুক্তিযোদ্ধা সমাবেশে উপস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ করে আমাদের গর্ব, নিজের বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে আগত মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ভাই হয়েছে নামেন ভাই। আমরা এখন অনেক আপনাদেরকে অনুরোধ করবো, সবাইকে সাংবাদিক ভাইদের দয়া করে একটু নিরাপত্তা পালন করবেন, প্রিয়ভাবে অংশ নিয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের যে বিষয়, এই বিষয়টা আমরা বিশেষ করে স্বাধীন সতেজ আহ্বানের কেন্দ্র করে স্বাধীন আহ্বানকে আমরা একটু গুরুত্ব দিচ্ছি কেন? এই কারণে যে স্বাধীন আহ্বান আবার নতুন করে আমরা আবার একটা স্বাধীনতাকে রক্ষা করতে পেরেছিলাম। কারণ 1975 সালের পট পরিবর্তনের পরে আমরা কিন্তু 3রা নভেম্বর একটা উদ্যোগ ছিল আপনার যে তৎকালীন সরকারকে ওদিকে আবার ভারতকে প্রতিষ্ঠিত করে একটি সরকার গঠন করা। 7ই নভেম্বরে সিপাহী জনতা তাদের বিপ্লবের মধ্যে দিয়ে আপনার জনবন্দি জিয়াউর রহমানকে বের করে নিয়ে এসে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং বাংলাদেশ রক্ষা পেয়েছিল। এটা আপনার তখনই সম্ভব হয়েছিল যখন আমাদের বীর মুক্তিযোদ্ধারা, সৈনিকেরা এবং দেশপ্রেমিক মানুষেরা একসাথে একজোট হয়ে সেই উদ্যোগটা গ্রহণ করেছে। বন্ধুরা, এটা আসলে অনেক 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 কথা বলে। আমাদের যারা আমরা একটু বয়স হয়ে গেছে, কথা বেশি বলতে পারি না সবসময়, চেষ্টা করছে একটা শক্তি, একটা আপনার বাংলাদেশের যারা 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে করেছিল, তারা 1971-কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায়।
তারা শুধুমাত্র 24 জুলাইয়ের যে আন্দোলন থাকে বড় করে দেখাতে চায়। আমরা 1924 যে আন্দোলন, সেটা 15 বছর তো নয়, আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করার জন্য, হাসিনাকে উৎখাত করার জন্য আমরা 15 বছর সংগ্রাম করেছি। আমাদের মুক্তিযোদ্ধারা সংগ্রাম করেছে। আজকে যদি কেউ দাবি করেন যে এককভাবে তারা যে নেতৃত্ব, আমরা সব মানতে রাজি নই। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের দেশের প্রধান পার্টির প্রধান, এই দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে। সাজা হয়েছিল 10 বছর। আমাদের যত সিনিয়র নেতৃবৃন্দ আছেন বিএনপির, এমন একজন ব্যক্তি নাই, আপনি ভাই সহ যাদের এখানে শত শত মামলা ছিল না। আমাদের একটা অবস্থায় আমরা অর্জিত করেছি, সংগ্রাম করেছি। আমাদের ইলিয়াস ভাই সহ 1700 মানুষকে গুম করে দেওয়া হয়েছে, 20,000 মানুষকে গুম করা হয়েছে। একটা প্যাসিবাদী দামদীয় রাষ্ট্র কায়েম করা হয়েছিল সেখানে। আমরা সেটার মধ্যে লড়াই করেছি। আজকে এখানে বিভক্তি আমরা আনতে চাই না, কিন্তু অত্যন্ত পরিকল্পিত ভাবে কিছু কিছু শক্তি, কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। 1971 সালে যারা ভরিয়ে দিতে চায়, তাদের লক্ষ্য একটাই, তারা 1971 অস্বীকার করতে চায়। এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি, লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে, আমাদের নেতা জিয়া রহমানের প্রশ্নের মধ্য দিয়ে, সেটাকে তারা অস্বীকার করে। আমরা এই ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই, 1971 সালকে ঘুরিয়ে দেওয়ার কোন অবকাশ নেই, কারণ ওটাই আমাদের জন্মের ঠিকানা। এই দেশে এই ভূখণ্ড একটা স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশ। 1971 হচ্ছে আমাদের অস্তিত্বের কথা, আমাদের পরিচিতির কথা, আমাদের স্বাতন্ত্র্যের কথা। সেই দিন যে ঘোষণা হয়েছিল স্বাধীনতার, সেই ঘোষণা হচ্ছে আমাদের নতুন জাতি, সেটা আত্মপ্রকাশের কথা। বন্ধুগণ, আজকে সেই সমস্ত সূত্রের অনেক বেশি উল্লঙ্ঘন দেখতে পাই আমরা। একবার স্মরণ করবো অতীতের কথা, কারণ আমাদের বলবো না, কিন্তু নিজেদের অতীতের স্মরণ করবেন। 1971 সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন। আমি কথা পরিষ্কার করে বলতে চাই, তাতে আপনার নাকশ আবার কিছু করার নাই। সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমাল করে আখ্যায়িত করেছেন, কিছু দুষ্কৃতিকারীর একটা অভ্যুত্থানের কথা বলে চিহ্নিত করার চেষ্টা করছিলেন, এবং যারা আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই বিষয়ে মানুষকে হত্যা করেছিলেন, এবং আমাদের বহুগুলি জ্ঞানী ব্যক্তিকে সেদিন হত্যা করে বদ্ধভূমিতে দিয়ে ফেলে দিয়েছিলেন। আমরা এগুলো ভুলি। বন্ধুগণ, 1975 সালের পর পরিবর্তনের পরে, 7 নভেম্বরের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের সংস্কার শুরু করেছেন। প্রথমে রাষ্ট্র কাঠামো সংস্কার, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা, আপনার সংবাদ মাধ্যমের স্বাধীনতা। এই এতগুলো পত্র পত্রিকা, এতগুলো ফোকাস, এত টেলিভিশন দেখছেন, তাদের অতীত কি আপনারা জানেন? শেখ মুজিবুর রহমান সমস্ত নিষিদ্ধ করে গিয়েছিল, মাত্র 4টা পত্রিকা চালু ছিল। সেই 4টা পত্রিকা সরকারি নিয়ন্ত্রণে চলবে। শেখ মুজিবের বাইরে কোনো কিছু হওয়ার কোনো উপায় ছিল না। আপনি একটা কথা বলবেন, শেখ মুজিবের সেই ভয়াবহ যে বামপন্থের দুঃশাসন, সেই দুঃশাসনের পরে জিয়া রহমান একটা নতুন একটা স্বপ্ন দেখিয়েছিলেন গণতান্ত্রিক রাষ্ট্রের, এবং তার কাজ তিনি শুরু করেছেন। সেদিন প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের সংস্কার শুরু করেছেন। যেটা আমি আগেই বললাম, যে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা, মাল্টি পার্টি সিস্টেম, এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, এই জিনিস প্রথম দিয়েছিল। তাই নয়, আজকে মেয়েদের যে অগ্রগতি,
সে অগ্রগতি সূচককে শহীদ করে দেওয়া হয়। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি যে সূচনা করেছিলেন তা হচ্ছে আপনার গার্মেন্ট ফ্যাক্টরি, অর্থাৎ আপনার আমাদের পোশাক শিল্প রপ্তানি করে আয় করা। আমাদের শ্রমিক ভাইরা যারা বাইরে কাজ করতে অর্থাৎ বাইরে কাজের বাইরে পাঠিয়ে ব্যবস্থা করেছেন। এটাই বাংলাদেশের কিন্তু মূল জায়গা। তার পরিস্থিতি বাংলাদেশ অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেটাও করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এরপরে প্রেসিডেন্ট খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে গেছিলেন এবং আমাদের আপত্তি থাকা সত্ত্বেও নতুন নির্বাচন করে তিনি সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলেন, যার অধীনে প্রায় 4টা নির্বাচন হয়েছে অত্যন্ত সুন্দর সবাই গ্রহণ করেছিলেন। এই শেখ হাসিনা এটাকে বাতিল করে মানুষের যে ভোট প্রয়োগের অধিকার সেটাকে এগুলো না বলতে হয় না ভাই, একটু বলতে হয়। সবাই ভুলে যাচ্ছে এখন। এবং এখন কোন একটা দল বলে যে বিএনপি নাকি নির্বাচন জিতাচ্ছে, আর বিএনপি তো নির্বাচনমুখী দল, কোথাও থেকে আমরা নির্বাচনের কথা বলছি। এই ছাত্র গণঅভ্যুত্থানের 4-5 দিনের মধ্যে সরকার বলেছিলাম 3 মাসের মধ্যে আমরা নির্বাচন যাই। কেন বলেছিলাম? নির্বাচন হলে একটা পার্লামেন্ট গঠিত হলে আজকে যে অপশক্তিগুলো মাথা তুলে দেওয়া হচ্ছে সেই অপশক্তিগুলো মাথা তুলে দেওয়ানোর সুযোগ পেত না। তারা সংস্কার করতে চেয়েছে ধরা কথা, আমরা সংস্কার আমাদের সংস্কারের জন্য আমাদের 31 দফা যারা তারেক সাহেব 2022 সালে সামনে তুলে ধরেছে, কি মনে আছে আপনাদের? 31 দফা তুলে দেওয়া হয়েছিল, মনে আছে? আমাদের নেতারা সবাই গ্রামে গ্রামে সব জায়গায় গেছেন, আপনারাও বিভিন্ন জায়গায় গেছেন, এই 31 দফার কথা বলেছেন, তাই না? এই 31 দফায় কি আছে? আজকে আমরা যতগুলো পাশ করেছেন বলেছেন সবটা আমার 31 দফায় আছে। তারা আজকে কি হয় আপনারা বলেন এটা আমরা সংস্কার চাই না? আমরা তো সংস্কার করছি সবার আগে, সেই সংস্কার আমরা করতে চাই, কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। এই যে সনদ আমরা পাশ করেছি, আপনার মনে আছে পার্লামেন্টের সামনে বৃষ্টি হচ্ছিল, ছাতা ধরে পাশ করেছি, সই করেছি না? ওইখানে আমরা যে বিষয়গুলো সই করেছি সেখানে আমরা বলা হয়েছিল যে সব রাজনৈতিক দল সেগুলোতে একমত, সেগুলো সব সই হয়ে গেল। এমনকি যে সমস্ত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে না, তারা আপত্তি দেবে, সেটাকে বলা হয় নোট অফ ডিসেন্ট। সেই নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করা হবে এবং সেটা এখানে রাখা হবে, সমাজে রাখা হবে, রাখা হয়েছে, এটা আমরা সই করেছি। আর এখন ওনারা যেটা প্রস্তাব উত্থাপন করলেন প্রধান উপদেষ্টার কাছে, সেখানে ওই নোট অফ ডিসেন্টের কোনো কথাই নাই। আমাদের এই কথাগুলো বেমালভাবে তুলে দিতে তারা আবার নতুন করে কিছু ভিডিও ওখানে নিয়ে এসেছে। এটা অন্যায়, এটা জনগণের সাথে উদাহরণমূলক কাজ। তারপরে যদি দেখেন একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা প্রেস কনফারেন্স করে বলছি, আমরা রাস্তায় যাইনি, আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করিনি, আমরা প্রধান উপদেষ্টার বাড়ির উপরে ঘেরাও করিনি বা আপনার নির্বাচন কমিশনে ঘেরাও করিনি। একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আমার সেটা করতে তারা বিভিন্ন ভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথা থেকে সুবিধা হবে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমাদের আবার সেটা দায় দায়িত্ব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করবো না। আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। নির্বাচন যেটা ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে, তখনই নির্বাচন হতে হবে। ক্লিয়ার হবে কি হবে না আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। জনগণের কথা বলতে আমরা রাজি হয়েছি, ঠিক আছে, প্রয়োজন ছিল না, জনগণের প্রয়োজন ছিল না, তারপর রাজি হয়েছি ঠিক আছে
অনেকেই করছে যেখানে আমরা করি, আমরা বলছি নির্বাচনের দিনই গণভোট করতে হবে। কারণ আমরা গণভোট করতে হলে থেকে আরো খরচ চলে যাবে, প্রায় 1000 কোটি টাকার উপরে সেই খরচ হবে। নির্বাচনের দুটো ব্যালট থাকবে, একটি ব্যালটে গণভোটের কথা থাকবে, আর একটি ব্যালটে নির্বাচন সংসদের নির্বাচন হবে। সুন্দর সুন্দর কথা, এটা না করে আবার তারা গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে। এটা আপনারাই বলছেন, আমরা তো নির্বাচনের পেছনের কথা একবার বলেনি। আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। এই কথা করে মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করবেন না। এটা বুঝে দেখলাম আমাদের কিন্তু সব করছেন যে আমরা নির্বাচন এই কথা নেই। এখন পর্যন্ত নির্বাচনকে যত বাধা সৃষ্টি করছেন আপনারা করেছেন। আপনার পিয়ারের দাবি নিয়ে এসেছেন, যেটা আলোচনা সেগুলো এই খবরটা আপনি রক্ষা করেছেন, জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ভবন দিচ্ছেন আজকেই হবে, তাহলে আমরা বিরোচন হতে পারবো। এটা তো মানুষকে বোকা চাই না। আমি একটা কথা বলতে চাই ভাই, যে কঠিন একটা সময় আমরা পার হচ্ছি। এই সময়টা আমাদের জন্য একটা পরীক্ষা, যেখানে কতটা ধৈর্য ধরে আমরা এই সময়টা পার করতে পারি, নির্বাচনটা করতে পারি। এখানে বিভিন্ন শক্তি প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে। উনি পরিষ্কার করে বলা উচিত যে আমরা প্রত্যেকে আসবে, কারা করছে বলা উচিত যাতে প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে। সুতরাং এই কথাগুলো আমরা এই জন্য বলছি যে হামলা আপনার ভয় দেখে দেশের মানুষকে কখনো পরাজিত করা যায় না। খুব পরিষ্কার করে বলতে চাই, এই দেশের মানুষ গণতন্ত্র চায়, গণতান্ত্রিক ব্যবস্থা চায়। আর একটা জিনিস পরিষ্কার বলতে চাই, আজকে ভারতে বসে হাসিনা তিনি বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন। একবারের জন্য তিনি অনুশোচনা পর্যন্ত প্রকাশ করেনি। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, তুমি কি আপত্তি চাইবে, চাইবে জন্য তোমার কর্মকর্তাদের জন্য আপত্তি চাইব? সেই মহিলা, সেই ব্যক্তি আজকে অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে। ভারত সরকারকে খুব পরিষ্কার করে আমরা বলতে চাই, বাংলাদেশের আইনি যে বিচারের মুখোমুখি থাকতে হবে, সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করবে। সব সময় বাংলাদেশের বিরোধিতা করবে না, মানুষের বিরোধিতা করবে না, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। আমি শেষ করতে চাই এই কথা বলে, বন্ধুগণ, আপনার সবাই মুক্তিযোদ্ধা, আমরা লড়াই করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সেই জন্য এই দেশ টিকে আছে। আজকে যে জায়গাগুলোর কথা আপনাদের যুদ্ধ ছিল এই দেশের মূল প্রতিষ্ঠার মূল কথা, ওরা এই দেশের উত্তরণের দায়িত্ব আমাদের। আমাদের যে সমস্ত শত্রুরা দেশকে ধ্বংস করার জন্য, দেশের মানুষের বিরুদ্ধে করার জন্য বিভিন্ন চক্রান্ত করার চেষ্টা করছে, আমরা জনগণকে সামনে দিয়ে শহীদ প্রতিনিধি আমাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবো ইনশাআল্লাহ। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সকলে